গুড মর্নিং এভরিবডি। আমি সোহিনী মুখার্জি। আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। 40টা কোশ্চেন আছে, আমরা উইথ এক্সপ্লেনেশন। মাটির পাত্রে রাখা জল কি কারণে গ্রীষ্মেও ঠান্ডা থাকতে পারে? অপশন এ অভিস্রবণ, অপশন বি বাষ্প বা ব্যাপন, অপশন সি বাষ্পমোচন, অপশন ডি হচ্ছে বাষ্পায়ন। আনসার হয়ে যাচ্ছে আমাদের কি? উত্তর ডি, দ্যাট ইজ বাষ্পায়ন বা বাষ্পীভবন। কেন এই প্রক্রিয়ার সাহায্যে মাটিতে যে জল গ্রীষ্মকালে ঠান্ডা থাকছে, কেন না মাটির কলসি যেগুলো থাকে তাতে কি থাকে, ছোট ছোট ছিদ্র থাকছে, এবং এই যে যখন জলটা বাষ্পীভূত হচ্ছে, সেই জলটা যে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় যে তাপ, সেটা সে অতিরিক্ত যে কলসির ভেতরের থেকে নিচ্ছে, এবং তার জন্য কলসির তাপমাত্রা সামগ্রিকভাবে কমে যাচ্ছে এবং জলটা কি হচ্ছে, ঠান্ডা থাকছে। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন বস্তু গলে যখন তরলে পরিণত হচ্ছে তখন সেই তাপমাত্রাকে আমরা কি বলছি? গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, লীন তাপ বা ল্যাটেন্ট হিট, স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট এবং প্রশমন তাপ কি বলা হচ্ছে? আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, দ্যাট ইজ প্রশমন তাপ। সরি, আনসার হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু গলে তরলে পরিণত হচ্ছে, উত্তর হবে হচ্ছে আমাদের গলনাঙ্ক। দেখো, একটি কঠিনে গলনাঙ্ক থাকে সেই তাপমাত্রা যেখানে কঠিনটি তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থাতে কি হচ্ছে, গলে যাচ্ছে। গলনাঙ্কের সময় কঠিন এবং তরলের কি থাকছে, তাপমাত্রা একটা ব্যালেন্সে থাকছে, এবং যখন কোনো পদার্থ তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, হিমাঙ্ক বলছি, এবং এই ঘটনাকে বলা হচ্ছে কঠিনীভবন। এই যে কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন এবং তরল থেকে বাষ্প, এই যে পদার্থের যে রূপান্তর, একে আমরা কি বলি, পদার্থের অবস্থান্তর বলা হয়ে থাকে। এক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশনে গলনাঙ্ক। প্রশমন তাপ কাকে বলা হচ্ছে বা ফিউশন হিট কাকে বলা হচ্ছে? যখন একটা অ্যাসিড এবং একটা ক্ষারের যখন বিক্রিয়া হয় তখন কি তৈরি হচ্ছে, লবণ এবং জল তৈরি হচ্ছে, এবং অল্প পরিমাণে তাপ উৎপাদিত হয়, একে আমরা কি বলছি, প্রশমন তাপ বলা হচ্ছে। একটি গোলাকার দর্পণ দ্বারা চিত্র গঠনের জন্য ফোকাল দৈর্ঘ্য বা এফ এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সঠিক চিহ্নগুলো কি? এফ ঋণাত্মক, আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমরা আগে দেখে নিই, উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। উত্তরটা আমরা জানি কিন্তু আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখি। দেখো, অবতল দর্পণ দুরকম হতে পারে। কি কি? একটা হচ্ছে অবতল মানে অবতল না, গলীয় দর্পণ দুরকম হতে পারে। একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণে কি থাকছে, ভেতর দিকটা এরকম গর্ত মতন থাকছে, উত্তল দর্পণে কি থাকছে, ওপরের দিকটা উত্তল প্রকৃতির থাকছে। কিন্তু দুক্ষেত্রে কিন্তু গলীয় দর্পণ একটা গোলকের অংশ বিশেষ, তাই না? এবং সেই গোলকের যে কেন্দ্রবিন্দু, দুটো ক্ষেত্রে তাকে আমরা কি বলি, বক্রতা কেন্দ্র বলি, যেটা এখানে সি দিয়ে দেখানো হয়েছে। এবং এই যে দর্পণ থাকছে, দর্পণের যে মধ্যবিন্দু, দ্যাট ইজ পোল বা মেরু, এই মেরু দুটো ক্ষেত্রে দেখো পোল বা মেরুটা মাঝখানে রয়েছে। এই পোল বা মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, তাকে আমরা কি বলে থাকি, বলে থাকি বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা এখানে আর দিয়ে চিহ্নিত করছি। এবং ফোকাস কোনটা? ফোকাস হচ্ছে যেখানে মানে যখন আলো প্রতিফলিত হয়ে যখন যে বিন্দুতে সে মিলিত হয় তাকে আমরা ফোকাস বলছি। এবার অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা ভালো করে দেখো, আমরা কি করছি, আমরা যখন মিরার কনভেনশন যেটা আমাদের আছে সেখানে দেখা যায় উত্তল দর্পণের ক্ষেত্রে কি থাকে, দুটোই ক্ষেত্রে কি থাকে, পজিটিভ থাকে, এবং অবতল দর্পণের ক্ষেত্রে দুটোই কি থাকে, নেগেটিভ থাকে। কারণ এই যে আমাদের এখানভাবে যে আমরা যে চিহ্নটা ছবিটা আঁকি যখন দর্পণের ক্ষেত্রে, এই যে আমরা যখন দর্পণ এরমভাবে আমরা আঁকি, কি দেখি যে অবতল দর্পণ যত বাঁ দিকে থাকে সব কি হয়, মাইনাস হয়, এবং ডান দিকে যেগুলো থাকে সেগুলো সব প্লাস হয়। তাহলে অবতল দর্পণে কি দেখো, সেন্টার অফ দ্য কার্ভেচার বা বক্রতা কেন্দ্র কোথায় থাকছে, এখানে থাকছে, তাহলে এটা হচ্ছে সি, এবং এফ হচ্ছে এইটা, ফোকাল দৈর্ঘ্য হচ্ছে এফ। তাহলে দুটো ক্ষেত্রেই দেখো অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাল দৈর্ঘ্য দুটোই কি থাকছে, ঋণাত্মক থাকছে, রাইট? আবার উল্টো দিকে যখন তুমি এরকম করব, আমরা এদিকে করব, এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য দুটো কিন্তু থাকছে আমাদের ধনাত্মক। উত্তর হয়ে যাচ্ছে আমাদের আগেরটার ক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ অবতল দর্পণের ক্ষেত্রে এফ হলো ঋণাত্মক এবং আর মানে বক্রতা ব্যাসার্ধ হলো ঋণাত্মক। নেক্সট কোশ্চেনে আমি যাচ্ছি। 2.5 মিলিঅ্যাম্পিয়ার একটি কারেন্টে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যার রোধ হচ্ছে 2 ওহম থাকে। কন্ডাক্টরের দুটো প্রান্ত জুড়ে দিলে তার বিভব পার্থক্য কত হচ্ছে? দেখো, উত্তরটা আনসার দেখে নিচ্ছি আমরা। আনসার হচ্ছে যখন পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য 1 ভোল্ট ইকুয়ালস টু কত, 1 জুল অফ এনার্জি বিং ইউজড বাই 1 কুলম্ব অফ দ্য চার্জ
যখন ফ্লো করছে তখন দুটো পয়েন্টের মধ্য দিয়ে। ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, আই মানে যেখানে প্রবাহিত কারেন্ট, আর মানে হচ্ছে যেখানে রোধের মাত্রা, এবং ভি হচ্ছে বিভব প্রভেদ। তাহলে আমাকে এখানে কারেন্টের মাত্রা বলে দিয়েছে 2.5 ভোল্ট বলে দিয়েছে, এবং রোধ বলে দিয়েছে হচ্ছে 2 ওহম। তাহলে জাস্ট এখানে ফর্মুলায় বসিয়ে দিচ্ছি আমরা, ভি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 2.5 ইন্টু 2, দ্যাট ইজ 5 মিলিভোল্ট। আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। ফর্মুলাতে বসাবে, খুবই সোজা অঙ্কগুলো। দেখো, কে রূপান্তরিত করতে করতে কি লাগবে, লিন্ডার ক্যাটালিস্ট, H2PD, NaBH4, LiLH4। দেখো উত্তর হচ্ছে অপশন এ, লিন্ডার ক্যাটালিস্ট। লিন্ডার অনুঘটককে কাকে বলা হচ্ছে? লিন্ডার অনুঘটক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে একটা ধাতব অনুঘটক যেটি ব্যবহার করা হয়, যা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে অ্যালকাইনের হাইড্রোজেনেশন ব্যাপারটা সঞ্চালিত করছে, তাকে আমরা কি বলছি, লিন্ডার ক্যাটালিস্ট বলছি। এবং এই যে বস্তুটি, এটা অনুঘটক হচ্ছে হাইড্রোজেন প্যালাডিয়াম ধাতুর উপস্থিতিতে ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে আমাদের একটা হেটেরোজেনাস একটা ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট বা অনুঘটক কাকে বলি? অনুঘটক হচ্ছে যখন যেটা আমাদের কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে বা মৃদু করতে সাহায্য করে, তাকে আমরা ক্যাটালিস্ট বলি বা অনুঘটক বলি। ম্যাচ দ্য ফলোয়িং, 4 বিট, দুদিকে দুটো খোপ দেওয়া হয়েছে, বলা হয়েছে দুটোকের মধ্যে ম্যাচ করতে হবে। দেখো এর আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ 4 বিট ইকুয়ালস টু হচ্ছে 1 নেবল। এটা তোমরা নিজেরা করবে, আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে কিছু তোমাদের পয়েন্টস দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা একবার দেখে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। 4 বিট হচ্ছে গ্রুপ অফ 4 বিট ইজ কল্ড আ নেবল। 8 বিট, আ গ্রুপ অফ 8 বিট কখনো বলা হচ্ছে বাইট বলা হচ্ছে। 1024 বাইট মানে হচ্ছে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট মানে হচ্ছে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট মানে হচ্ছে 1 গিগাবাইট, 1024 গিগাবাইট মানে হচ্ছে 1 টেরাবাইট, 1024 টেরাবাইট মানে হচ্ছে 1 পেটাবাইট, 1024 পেটাবাইট মানে 1 এক্সাবাইট, 1024 এক্সাবাইট মানে 1 জেটাবাইট। তোমরা এতটা মনে না রাখতে পারলেও অন্তত আমি বলবো তোমরা টেরাবাইট অব্দি মনে রাখো। এর মধ্যে দেখো এখান থেকে তোমাদের আমি যে চারটে দিয়েছি, এই চারটে যেগুলো একটু মার্ক করে দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের আনসারে এসছে। নিচের কোন উক্তিটি সঠিক? পটাশিয়াম সোনার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল, ক্যালসিয়াম সীসার চেয়ে কম প্রতিক্রিয়াশীল, 1 বা 2 নয়, শুধুমাত্র 1, শুধুমাত্র 2। দেখো আনসার হয়ে যাচ্ছে হচ্ছে অপশন বি, শুধুমাত্র 1। মানে হচ্ছে কি, পটাশিয়াম সোনার থেকে বেশি প্রতিক্রিয়াশীল। আমরা একটা চার্ট পড়বো যে কোন ধাতু বেশি প্রতিক্রিয়াশীল। দেখো রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টস উইথ ওয়াটার, যত উপরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, রিঅ্যাক্টিভিটিটা বাড়ছে, যত নিচের দিকে থাকছে তত কিন্তু রিঅ্যাক্টিভিটিটা কমছে। তো এই সূত্রটা তোমরা যদি মাঝখানে দেখো, আমরা হাইড্রোজেনকে কি ধরি, হাইড্রোজেনকে আমরা একটা বেস বলে ধরি, এবং সেটাকে ধরে ওপর এবং নিচে জিনিসগুলোকে আমরা কল্পনা করি। তুমি যেটা ফলো করো তাহলে তুমি দেখবে যে আমরা উত্তরটা যেটা বলছি সেটা আমরা পেয়ে যাচ্ছি। পটাশিয়াম সোনার থেকে বেশি প্রতিক্রিয়াশীল। সব থেকে বেশি প্রতিক্রিয়াশীল ধাতুগুলো হচ্ছে যে গ্রুপ 1-এ যে ধাতুগুলো আছে সেগুলো। দেখো পটাশিয়াম এবং সোডিয়াম কিন্তু অত্যন্ত বেশি প্রতিক্রিয়াশীল। আগের দিন তোমাদের একটা করিয়েছিলাম আমি, যে এই কারণে সোডিয়াম এবং পটাশিয়ামকে কোথায় রাখতে হয়, কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এটা তোমাদেরকে আমি আগের দিন এমসিকিউ ক্লাসে বলেছিলাম। নেক্সট কোশ্চেন যাচ্ছি। সরি, একটি বস্তুর দ্বারা ভ্রমণ করার দূরত্বটি 0 হয় তাহলে বস্তুর সরণ কত হবে? দেখো যদি দুটো বস্তুর মধ্যে দূরত্ব, যদি যে প্রথম প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে দূরত্ব, তাকে আমরা সরণ বলছি। যদি দূরত্বটাই 0 হয় তাহলে কি হয়ে যাবে, সরণও কিন্তু 0 হবে। আনসার হচ্ছে অপশন বি। নিচে বিজ্ঞানীদের মধ্যে কে ডিনামাইট আবিষ্কার করেছেন? আলফ্রেড নোবেল, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, রুডল্ফ ডিজেল, টমাস আলভা এডিসন। আনসার হচ্ছে বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। সুপার কন্ডাক্টিভিটি ড্যাশ দ্বারা আবিষ্কৃত হয়েছিল, তিনি 1911 সালে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এসএসসি সিএইচ সালে ছিল 2020 সালে। রবার্ট বুনসেন, জোহানেস ডিডিরিক ভ্যান ওয়ান্ডারভলস, হেইক কামেরিং ওন্স, গুস্তাভ কিটচফ। আনসার হচ্ছে আমাদের হেইন কামেরিং ওন্স।
এটা মনে রাখবে যে সুপার কন্ডাক্টিভিটি জিনিসটা কি, না কিছু কিছু এরকম পদার্থ আছে যাদের ধর্ম বা প্রপার্টি কি, না যখন একটু কোনো গুরুত্বপূর্ণ তাপমাত্রা নিচেটাকে ঠান্ডা করা হয় তখন উইদাউট ডেস্ট্রয়িং এনি এনার্জি বা কোনো শক্তি ক্ষয় না করেই ওরা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বিদ্যুৎ সঞ্চালনা করতে পারে। এই জিনিসটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হেইং কার্মেলিং ওনেস, যিনি 1911 সালে নোবেল প্রাইজ পান। আর তিনি কি দেখেছেন, তিনি দেখছেন যে পারদ বা মার্কিউরিকে যখন ঠান্ডা করা হয়, প্রায় তরল হিলিয়ামের ঠান্ডা দ্যাট ইজ 4 ডিগ্রি কেলভিনে আনা হয়, তখন হঠাৎ করেই এর রোধটা কমে যায় এবং কি হয়, কন্ডাক্টিভিটি যে বা ধর্মটা বা তড়িৎ পরিবহনের যে ক্ষমতাটা হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যদি ইউ হয় বস্তু দূরত্ব, ভি হয় প্রতিবিম্ব দূরত্ব এবং এফ হয় একটি গোলাকার বা গোলীয় দর্পণের ফোকাল দৈর্ঘ্য, তাহলে নিচের আয়না সূত্রের জন্য কোনটি সঠিক সমীকরণ? এসএসসি এমটিএসসি এসেছিল 2022 সালে, খুবই সোজা প্রশ্ন, কারোর কোনো অসুবিধা হবে না। দেখো আনসার হচ্ছে অপশন সি। তোমরা সবাই জানো যে মিরার ফর্মুলা হচ্ছে 1/u প্লাস 1/f v ইজ ইকুয়ালস টু 1/f। কি হয়ে যাচ্ছে, গোলীয় দর্পণের ক্ষেত্রে সেটা অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, দুটো ক্ষেত্রে কিন্তু এই সূত্রে ফলো করা হচ্ছে। লেন্সের সূত্রটাও পাশে আমি বলে দিয়েছি কি, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, এটা হচ্ছে লেন্সের সূত্র। আচ্ছা এখানে ছবিতে দেখো ইউ কোনটা, ইউ হচ্ছে যে বস্তুকে যেখানে রেখেছি দ্যাট ইজ বস্তুকে যেটা রেখেছি সেটা হচ্ছে বস্তু দূরত্ব দ্যাট ইজ ইউ। প্রতিবিম্ব হচ্ছে এখানে প্রতিবিম্ব ফর্ম হয়েছে, তো যখন এই পোল বা মেরু থেকে যখন প্রতিবিম্বে যে দূরত্ব তাকে আমরা কি বলছি, প্রতিবিম্ব দূরত্ব বা ভি। বস্তুর দূরত্ব সবসময় কোনখান থেকে মাপা হয়, এটাও একটা এমসিকিউতে প্রশ্ন আসে, পোল বা মেরু থেকে মাপা হয়। নেক্সট কোশ্চেন যাচ্ছে, 1 অ্যাংস্ট্রমের মান কত? 10⁻⁻4 মাইক্রন, -6 মাইক্রন, -10 মাইক্রন, -2 মাইক্রন। আনসার হচ্ছে আমাদের অপশনে 10⁻4 মাইক্রন। মিটারে জিজ্ঞাসা করছো তাহলে 1 অ্যাংস্ট্রম মানে বলতাম 10⁻10 মিটার, এটাও কিন্তু তোমরা জেনে রাখো। কিন্তু যেহেতু মাইক্রনে জিজ্ঞাসা করা হয়েছে তাই জন্য আমরা কি করেছি, 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁴ মাইক্রন। এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু পরীক্ষাতে আসে। কি কাজে লাগে মাইক্রন? এটি হচ্ছে দৈর্ঘ্যের একটি একক যেটা খুব ছোট কোনো দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে এবং অ্যান্ডার্স জোনাস অ্যাংস্ট্রম নামক একজন পদার্থবিজ্ঞানীর নামে এটার নামকরণ করা হয়েছে। চোখের মণি বা আইবল নিয়ন্ত্রণে কোন বা কটি পেশি ব্যবহার করা হচ্ছে? 5, 4, 6, 7। দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি দ্যাট ইজ 6। এটা মনে রাখবে, তোমাদের নামগুলো মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে 6টা পেশি কিন্তু ব্যবহার করা হয়েছে, ওপরে 3 থেকে নিচে 3, যেটা কি করছে, চোখের মণিকে অক্ষি সঞ্চালনে সাহায্য করছে। ইলেকট্রন ভোল্ট কিসের একক? ক্ষমতা, বিভব পার্থক্য, আধান, শক্তি। ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তি বা কাজের একক। ইলেকট্রন ভোল্ট হচ্ছে যখন একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় আমি সরাচ্ছি তখন যে কার্য করা হচ্ছে তার একককে বলছি আমরা। এখন ইলেকট্রনের চার্জ কত? 1.602 × 10⁻⁹ কুলম। তাই যখন একে আমরা সরাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গাতে তখন কার্য কত হচ্ছে? 1.602 × 10⁻⁹ জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.602 × 10⁻⁹ জুল। আর একটা মনে রাখতে হবে, যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ টাইপের, তাই ইলেকট্রনকে সবসময় উচ্চ বা হাই পোটেনশিয়াল এরিয়া থেকে কিন্তু কম পোটেনশিয়াল এরিয়ার দিকে নিয়ে যেতে হচ্ছে। আর একটা দেখে রাখো, ইউনিট অফ পাওয়ার, যেটা প্রথমে যে এসছে অপশন ক্ষমতা, এটার সম্পর্কে একটু বলে দিই কারণ এটাতেও পরীক্ষা আসে। এসআই ইউনিট অফ পাওয়ার কোনটা কি? ওয়াট। অলওয়েজ মনে রাখবে ওয়াট। 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড, মানে কত কার্য করা হচ্ছে নির্দিষ্ট সময়ে। আর যেগুলো আমাদের বহুল ব্যবহৃত ক্ষমতা একক দ্যাট ইজ হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত? 746 ওয়াট। 1 কিলোওয়াট ইকুয়ালস টু 1 × 10⁻³ ওয়াট। মেগাওয়াট ইজ 10⁻6 ওয়াট। আর গিগাওয়াট হচ্ছে 10⁻9 ওয়াট। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, এটা তামার তারের ব্যাসার্ধ যদি আর হয় এবং দৈর্ঘ্য যদি এল হয় এবং রেজিস্ট্যান্স বা রোধ যদি আর হয়, তাহলে অন্য একটা পাতের ব্যাসার্ধ 2r, দৈর্ঘ্য l/2 এবং হলে তাহলে রেজিস্ট্যান্স কত হবে? তো আনসার এখানে আমি বলে দিচ্ছি r/8 হবে। এবার আমরা দেখব হচ্ছে কিভাবে। ফর্মুলা কি? r ইকুয়ালস টু রো ইন্টু l/a, যেখানে রো কি? রো হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বা রোধাঙ্ক, এল হচ্ছে পরিবাহীটির দৈর্ঘ্য এবং এ হচ্ছে যদি এরকম একটা পরিবাহী থাকে
যার মধ্যে যাচ্ছে, তাহলে এই মাঝখান থেকে যদি আমি কেটে এরকম ক্রস সেকশন করে নিই, তো এই ক্রস সেকশনটার অঞ্চলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এই এ ক্ষেত্রফল, এবং এই পরিবাহীটির দৈর্ঘ্য কত? পরিবাহীটির দৈর্ঘ্য হচ্ছে এল। এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো যে প্রস্থচ্ছেদের কিভাবে রোধ কিভাবে পরিবর্তিত হচ্ছে, আর প্রপোর্শনাল টু রো ইন্টু এল বাই এ। তার মানে আর প্রপোর্শনাল টু 1/a, মানে প্রস্থচ্ছেদের সঙ্গে রোধ কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। আর প্রপোর্শনাল টু এল, তার মানে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। কিন্তু রোধাঙ্কের কোনো তফাৎ ঘটছে না। কেন? দুটো ক্ষেত্রে রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? রোধাঙ্ক কিন্তু পদার্থের উপাদানের ওপর নির্ভর করে, এবং দুটো ক্ষেত্রে এখানে বলে দিয়েছে উপাদান কি? তামার উপাদান। সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি যদি সেকেন্ড পরিবর্তিত রোধ যদি আমি একটা R1 এবং R2 ধরি, যেখানে R1 ইজুকালস টু কত? রো ইন্টু এল বাই এ, যদি আমি এটাকে ধরে থাকি, বা L1 ইন্টু A1 ধরে থাকছি, তাহলে এখানে কি হবে? আর তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? R2 ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? R2 ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার রো ইন্টু L2 বাই A2। আবার এখানে কি বলেছে? L2 কি বলে দিয়েছে? L2 বলে দিয়েছে হাফ হয়ে গেছে, মানে L/2 হয়ে গেছে। ওকে। আর ব্যাসার্ধ কি বলেছে? ব্যাসার্ধটা আগেরটাই দেখো তোমরা, ব্যাসার্ধ বলে দিয়েছে আমার তারের ব্যাসার্ধ 2r হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমার R1 যদি হয়, R1 ইকুয়ালস টু, আমি শুধু যদি R ধরি, তাহলে R2 এখানে দুগুণ হয়ে গেছে, মানে 2r হয়ে গেছে। এবার আমি দুটোকে আমি তুলনা করব। যদি তুলনা করি, তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো, রো L1 বাই A1 বাই রো L2 বাই A2। ঠিক আছে, তাহলে দুটো দিক থেকে রো কেটে যাচ্ছে আমার, কারণ দুটো ক্ষেত্রে সেম। তাহলে আমি এখানে করছি R1 বাই R2 ইকুয়ালস টু কত হচ্ছে? L1 A2 বাই L2 A1 হচ্ছে। ইকুয়ালস টু, এবার মানগুলো বসাচ্ছি। L1 মানে কি? L ইন্টু পাই 4r² বাই L বাই 2 ইন্টু পাই r², দ্যাট ইজ ভ্যালু হচ্ছে 8 হচ্ছে আমার। তাহলে R1 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমার? তাহলে দেখো, R2 ইকুয়ালস টু, R1 ইকুয়ালস টু 8 ইন্টু R2, বা R2 ইকুয়ালস টু R1 বাই 8। তাহলে উত্তরটা এখানেই আছে, যেটা আমি বলেছি, R/8। ঠিক আছে, দেখে নাও। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রণ রডের, ক্যাডমিয়াম রডের কাজ কি? দেখো, দু রকমের রড পাওয়া যায়। একবার ছবিটা দেখো, দু রকম রড কি কি পাওয়া যায় একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। প্রথমত নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হয়ে যাচ্ছে? সেখানে কিন্তু নিয়ন্ত্রিত ফিশন রিঅ্যাকশন হচ্ছে। নিয়ন্ত্রিত ফিশন রিঅ্যাকশন হচ্ছে। কি কি আছে নিয়ন্ত্রিত ফিশন রিঅ্যাকশন? এখানে একবার দেখে নাও। প্রথম থাকে হচ্ছে এটা কন্ট্রোল রড থাকে। ওকে, কন্ট্রোল রডটা কি দিয়ে তৈরি? নর্মালি ক্যাডমিয়াম দিয়ে তৈরি হচ্ছে। এছাড়া থাকে হচ্ছে গ্রাফিক মডারেটর থাকে, দ্যাট ইজ মডারেটর বলে একটা জিনিস থাকে, এইগুলো থাকে। আর থাকে হচ্ছে ফুয়েল এলিমেন্টস বা ফুয়েল কোর, এটা নর্মালি ইউরেনিয়াম 235 দিয়ে তৈরি হয়, এটা ফুয়েল হিসেবে কাজ করে। আর থাকে এছাড়া হচ্ছে কুল্যান্ট থাকে। তো ক্যাডমিয়ামের কাজটা কি? ক্যাডমিয়াম করছে আমাদের মডারেটর, ক্যাডমিয়াম করে যেটা আমাদের, সেটা হচ্ছে আনসার হচ্ছে অপশন বি, দ্যাট ইজ যে অতিরিক্ত যে নিউট্রনটা থাকে সেটা কি করে? ওটাকে শোষণ করে নেয়। তার আগে মডারেটর কি করে? যে নিউট্রনগুলো থাকে তার গতিটাকে এরা কি করছে? কমিয়ে দিচ্ছে মডারেটর করে, মডারেট করে দিচ্ছে গতিটাকে। যে গতি নিউট্রনে কমে যাচ্ছে, তখন ক্যাডমিয়াম রড কন্ট্রোলার কি করছে? নিউট্রনগুলোকে শোষণ করে নিচ্ছে। তার আনসার হচ্ছে অপশন বি। তাহলে এখান থেকে আমি তোমাদের দিয়েছি চেন বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত নিউট্রন শোষণ করছে, যেখানে ব্যবহার কি হচ্ছে? বোরনের মতন অনেক সময় নিউট্রন শোষক ব্যবহার করা হয়, এবং নিউট্রন যদি না শোষণ করতো তাহলে কি হতো? আরো বড় রিয়াকশন হয়ে যেত, বিক্রিয়া হয়ে যেত। চুল্লি মডারেটর হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হচ্ছে। আর এছাড়া কন্ট্রোল রডগুলো কি হয়? ফিশন চেইন বিক্রিয়াকে ধীরে ধীরে বন্ধ করতে সাহায্য করছে। ইনসুলিন কি কাজে লাগছে? ইনসুলিন প্রজনন, হার্টবিট, রক্তে গ্লুকোজের মাত্রা শারীরিক বৃদ্ধি করতে সাহায্য করছে। আনসার হচ্ছে রক্তে গ্লুকোজের যে স্তর বা মাত্রাটা সেটাকে নিয়ন্ত্রণ করতে কাজে লাগছে।
এদের মধ্যে কোনটি দুগ্ধজাত বা মিল্ক প্রোডাক্ট নয়? গুড়, খোয়া, পনির, মালাই। উত্তর হচ্ছে আমাদের গুড়। গুড় হচ্ছে আখ বা খেজুরের একটি পণ্য বা প্রোডাক্ট। এটি অপরিশোধিত অত্যন্ত ঘনীভূত এবং ফুটন্ত আখের রস থেকে পাওয়া যাচ্ছে বা খেজুরের রস থেকে পাওয়া যাচ্ছে, শক্ত করে জাল দিয়ে দিতে পাওয়া যায়। রং সাধারণত সোনালী রং থেকে গাঢ় বাদামি রং পর্যন্ত হতে পারে এবং এর স্বাদে এবং আয়ুর্বেদিক ওষুধে অনেক সময় গুড় ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রকম ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম সমৃদ্ধ এটি হয়ে থাকছে। খোয়া হচ্ছে একটা দুগ্ধজাত পণ্য, যেটা দুধকে গরম থেকে ব্যবহার করা হয়, দুধকে গরম করে। পনিরও আমরা দুধ থেকে পাচ্ছি এবং মালাইও কিন্তু আমরা দুধ থেকে পাচ্ছি। তাই উত্তর হয়ে যাচ্ছে আমাদের গুড়। আয়োডিন খাদ্যে ড্যাশের উপস্থিতি থেকে পরীক্ষা করতে ব্যবহার করা হচ্ছে। দেখো, আয়রন স্টার্চ বা এটাকে আমরা শ্বেতসার বলতে পারি, শ্বেতসার উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহার করা হচ্ছে। তোমাদের জন্য এটা দিয়েছি, প্লিজ এইটা তোমরা একবার পড়ে নেবে। বেনেডিক্ট টেস্ট ব্যবহার করা হচ্ছে রিডিউসিং সুগার ব্যবহার করার জন্য। আয়োডিন টেস্ট স্টার্চের জন্য ইউজ করা হয়। ইমালসান টেস্ট কি করা হয়? লিপিড বা ফ্যাটকে পরীক্ষা করার জন্য। এবং বায়োইউরেট টেস্ট করা হচ্ছে প্রোটিনের জন্য। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একটি লাইসোজোম সম্পর্কে নিচে কোন বিবৃতিটি ভুল? এটি একটি ঝিল্লি আবদ্ধ অর্গানিজম যা উদ্ভিদের পাশাপাশি প্রাণী কোষে পাওয়া যায়। এটাকে কোষের সুইসাইডিয়াল ব্যাগ বলে। হ্যাঁ, পাওয়া যায়, এটাও সঠিক। এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে নিশ্চয়ই। সেই কারণে যখন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর মধ্যে রাইবোজোম লেগে থাকে আমরা তাকে কি বলি? আমরা বলি RER বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং একে কিন্তু আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলি। রাইবোজোমকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। একমাত্র কিন্তু আনসার অপশন ডিটাই হচ্ছে না, ওটাই কিন্তু একমাত্র ভুল। নিউক্লিয়াস ছাড়া কোষে কোন অর্গানেলিতে ডিএনএ থাকে? সাইটোপ্লাজম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। দেখো, নিউক্লিয়াসে তো ডিএনএ থাকে, এছাড়া আর কোথায় ডিএনএ থাকে? দুটো অঙ্গাণুতে থাকে। একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে, আর একটা হচ্ছে প্লাস্টিডে ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএ থাকে তাকে আমরা কি বলছি? আমরা তাকে বলি হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এবং প্লাস্টিডে যে ডিএনএ থাকে তাকে আমরা বলি হচ্ছে প্লাস্টিডিয়াল ডিএনএ। এদের মধ্যে ডিএনএ আছে বলে এই দুটো অঙ্গাণু বা অর্গানেলিকে আমাদের একটা বিশেষ নাম দিয়েছি, দ্যাট ইজ সেমি অটোনোমাস অর্গানেলি। আমরা বলছি সেমি অটোনোমাস অর্গানেলি, আমরা একে বলছি। ঠিক আছে, আনসার আছে তাহলে আমাদের কি? অপশন সি, মাইটোকন্ড্রিয়া। এটা এখানে লেখা আছে। নিচের কোন অংশ শরীরের তাপমাত্রা বজায় রাখে? পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড, হাইপোথ্যালামাস। আনসার হচ্ছে হাইপোথ্যালামাসটাকে একবার দেখে নাও। হাইপোথ্যালামাস কিসের অন্তর্গত? আমাদের হাইপোথ্যালামাস আমাদের অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ছে, এবং অগ্র মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এই তিনটে পার্ট পড়ছে। থ্যালামাস হচ্ছে আমাদের এই পার্টটা, এবং মধ্য মস্তিষ্ক থাকে এদিকে এবং পশ্চাৎ মস্তিষ্ক থাকে নিচের দিকে। থ্যালামাস কি করছে? হাইপোথ্যালামাস কি করছে? হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করছে। ক্ষুধা, দেহ তাপ নিয়ন্ত্রণ করে। মানুষের যে আচরণগত এবং আবেগ সংক্রান্ত ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করছে, এবং দুটো হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, দ্যাট ইজ ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামে দুটো হরমোন ক্ষরণ করে, যেগুলো যেহেতু স্নায়ুর সঙ্গে যুক্ত তাই একে আমরা নিউরো হরমোন বলছি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি কার্ডিয়াক অ্যারেস্ট এবং হৃদযন্ত্রের অন্যান্য সমস্যার সাথে চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে? থাইরক্সিন, এপিনেফ্রিন, ক্যালসিটনিন, ইনসুলিন। আনসার হয়ে যাচ্ছে আমাদের এপিনেফ্রিন, যা অ্যাড্রিনালিন নামেও পরিচিত। এটা কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যানাফিল্যাক্সিস, হাঁপানি ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। তৃণভোজী প্রাণীর কোন অঙ্গ ব্যাকটেরিয়ার মাধ্যমে স্টার্চ হজমে সাহায্য করছে? এটা হচ্ছে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, সিকাম। মানুষের যারা তৃণভোজী প্রাণী থাকে তাদের সিকাম কোথায় থাকে? তাদের সিকাম কিন্তু থাকছে হচ্ছে এই যে এই জায়গাটা সিকাম থাকে, এবং এদের জানো যে এদের পাকস্থলী যেটা সেটা অনেকটা বড় হয়। এদের রুমেন্যান্ট স্টমাক পাওয়া যায়, যেখানে অ্যাবওমাসাম, ওবাসাম, রুমেন, যেখানে সব থেকে বড় পাকস্থলীর যে অংশটা তাকে রুমেন বলি, যেখানে সেলুলোজ পরিপাক করা যায়। এটা কিন্তু তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়।
সিকাম হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে অবস্থিত এবং স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত 3টে ভাগে বিভক্ত। ডুডেনাম, জেজুনাম এবং ইলিয়াম দ্বারা পরিচিত। মানবদেহে ইলিয়াম যেটা সেটা অনেকটা লম্বা প্রকৃতির হচ্ছে এবং নর্মালি ভিটামিন B12 এবং পিত্ত লবণ এটা শোষণ করছে। সিকাম কোনটা? সিকাম হচ্ছে পেরিটোনিয়ামের মধ্যে একটা থলি বিশেষ অংশ যেটা বৃহদান্ত্রের যে শুরুর অংশে সেটা থেকে যাচ্ছে। এখানে যে এটাই হচ্ছে, এখানেই কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে তৃণভোজী প্রাণীর স্টার্চটা হজম হচ্ছে। স্যাগি হর্ন ওয়াইল্ড আইবেক্স ভারতের কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে আমাদের সি, পার্বত্য বনাঞ্চল অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে, নর্মালি কাশ্মীর জাতীয় এলাকায় এটাকে দেখতে পাওয়া যায়। ব্যাঘ্র সংরক্ষণের জন্য সচেতনতা বাড়াতে বিশ্ব ব্যাঘ্র দিবস বা গ্লোবাল টাইগার ডে কবে পালন করা হয়েছে? 26শে জুলাই, 25শে জুলাই, 20 জুলাই, 29শে জুলাই। উত্তর হচ্ছে আমাদের দেখো 29শে জুলাই 2010 সালে কি হচ্ছে বিশ্ব বাঘ দিবস বলা হচ্ছে। সেদিন সেন্ট পিটার্সবার্গে টাইগার সম্মেলনে বেশ কয়েকটি দেশ চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং এখানে থিম কি? দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস। এটা হচ্ছে কি এদের থিমটা। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রাণী সম্পদের রোগ পর্যবেক্ষণ এবং পূর্বাভাস ব্যবস্থা ইন্ডিয়াস লাইভস্টক ডিজিজ মনিটরিং অ্যান্ড ফোরকাস্টিং সিস্টেমের নামকরণ কি করা হয়েছে? ক্যাটল সেফটি ল্যাবরেটরি, অ্যানিমাল সেফটি ল্যাবরেটরি, বায়ো সেফটি ল্যাবরেটরি, ভাইটাল মনিটরিং ল্যাবরেটরি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের আনসার সি, ভারতের প্রাণী সম্পদের যে পূর্বাভাস ব্যবস্থা বায়োসেফটি ল্যাবরেটরি নামে পরিচিত এবং এটা যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত? লখনৌতে অবস্থিত, যার নাম ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কোষগুলি যখন অগ্ন্যাশয় বিটা কোষে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে ধ্বংস করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হচ্ছে অপশন এ, দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিস। যাদের মনে হচ্ছে আমি একটু স্পিডে বলছি তারা একটু আস্তে করে দেখে নেবে। টাইপ 1 ডায়াবেটিস বিকশিত হয় যখন অগ্ন্যাশয় ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলি অটো ইমিউনো প্রক্রিয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এবং তখন এক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রোগীদের কি হচ্ছে প্রতিদিন ইনসুলিন শট কিন্তু নিতে হয়, কারণ এরা তৈরি হয় না ইনসুলিনটা। নিচের কোনটি নীল লিটমাসকে লাল করবে? তোমাদেরকে আমি আগেই বলেছি যে লিটমাস যে থাকছে সেই লিটমাসে দুটো কালার হতে পারে, একটা হচ্ছে রেড হতে পারে, একটা হচ্ছে ব্লু হতে পারে। রেড মানে হচ্ছে ডেঞ্জার, ডেঞ্জার কি হয় আমরা লাল দেখাই, তাহলে অ্যাসিডে যখন হবে তখন সেটা রেড বা ডেঞ্জার হবে। আর ব্লু মানে বি মানে হচ্ছে বেস, মানে ব্লুতে কিন্তু ক্ষার হবে, এটা মোদ্দা কথা। তাহলে দেখো এখানে যেটা আছে আমাদের ভিনিগার, তাহলে ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ, তার মানে মৃদু একটা অ্যাসিড প্রকৃতির বস্তু। রাসায়নিক গঠন CH3COOH অথবা CH3CO2H অথবা C2H4O2, অনেক রকমভাবে বলা যেতে পারে। একে আমরা 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা ভিনিগার বলছি। সুতরাং এখানে নীল লিটমাসকে লাল বা অ্যাসিটিক কে করবে? অপশনে ভিনেগার, কারণ বাকি সবাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ক্ষারীয় দ্রবণ। যখন লিটমাসকে বোরাক্স দ্রবণে নেওয়া হচ্ছে তখন কি হয়? বোরাক্স দ্রবণে দেখো, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, 2019 সালে এসেছিল, পরেরটাতে যাও। দেখো লিটমাসের যখন অ্যাসিডিক সলিউশনে কি হচ্ছে? লাল হচ্ছে। লিটমাসকে যখন ক্ষারীয় দ্রবণে দিচ্ছি তখন নীল হচ্ছে। বোরাক্সের ফর্মুলা কি? Na2B4O7, জলীয় দ্রবণ বলতে জল মেলালাম, কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, একটি তীব্র ক্ষার, এবং H3BO3 যাকে আমরা বলি বোরিক অ্যাসিড। এখন প্রসঙ্গত যে বোরিক অ্যাসিড আছে সেটা অত্যন্ত একটা মৃদু অ্যাসিড, যার অ্যাসিডের নিজস্ব ক্ষমতা বলতে খুব কম। প্যারাস যে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এটা তীব্র ক্ষার। তো বিক্রিয়াতে কি হয়ে যাবে? এই তীব্র ক্ষারটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এই অ্যাসিডের থেকে। তাই দ্রবণটা কিন্তু অ্যাসিড এবং ক্ষার দুটো জিনিস তৈরি হলেও দ্রবণটি কিন্তু অ্যাকচুয়ালি কি হবে? ক্ষারীয় প্রকৃতির দ্রবণে পরিণত হবে, নেচারটা ক্ষারীয় হয়ে যাবে এবং সেই কারণে যে লিটমাসের যে নীল রংটা সেটা পেয়ে যাবে। তাই আনসার হচ্ছে আমাদের অপশন ডি, এই নীল। নিচে কোন মৌলের সর্বোচ্চ পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে? দেখো পিরিয়ডিক টেবিলের অনুযায়ী যদি যে মৌলের ব্যাসার্ধ কখন বাড়বে? যখন ওপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আবার বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। এখানে দেখো তুমি আমাদের এখানে কে আছে? 1 নম্বরে হচ্ছে ফসফরাস রয়েছে, 2 নম্বর ক্লোরিন রয়েছে, সোডিয়াম রয়েছে এবং রয়েছে হচ্ছে আমাদের সালফার রয়েছে। তাহলে একই যখন রয়েছে তার মধ্যে সব থেকে বড় পারমাণবিক ব্যাসার্ধ কার হবে? অপশন
সি দ্যাট ইজ সোডিয়াম, এবং এছাড়া একটা ব্যতিক্রম আছে দ্যাট ইজ অক্সিজেন। ব্যাসার্ধ কিন্তু অক্সিজেনের ব্যাসার্ধ কম হওয়ার কথা নাইট্রোজেনের থেকে, কিন্তু এখানে কিন্তু নাইট্রোজেনের ব্যাসার্ধ থেকে অক্সিজেনের ব্যাসার্ধ সামান্য বেশি, এটা হচ্ছে ব্যতিক্রম। নেক্সট কোয়েশ্চেন, ম্যালাকাইট কিসের আকরিক? ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তামা। উত্তর হচ্ছে আমাদের অপশনটি তামা। দেখো তোমাদের দিয়েছি, ম্যাঙ্গানিজের হচ্ছে পাইলুরোসাইট, ম্যাগনেটাইট, ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসাইট, ডলোমাইট, এপসম সল্ট, কেরসাইট, কার্নালাইট। আর কার্নালাইট কিন্তু পটাশিয়ামেরও হচ্ছে তোমার আকরিক, আর নাইট্রেট বা সলপিটার আছে। যেটা কপার হচ্ছে ম্যালাকাইট গ্রিন, যেটা হালকা গ্রিন কালারে হয়, কিউপ্রাইট, কপার গ্লান্স, কপার পাইরাইটিস ইত্যাদি। MgO প্লাস CO প্লাস CO2 বিক্রিয়াতে কোন পদার্থটি জারিত হচ্ছে? দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তার মানে কি হচ্ছে এখানে এখান থেকে অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেন সংযোজন ঘটছে, এবং এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে কি হচ্ছে, ম্যাগনেসিয়ামে অক্সিজেনের বিয়োজন ঘটছে। অক্সিজেন বেরিয়ে গেলে সেটা কি হয়, বিয়োজন মানে বিজারণ হয়, যোগ হলে জারণ হয়। তাহলে জারণ কার হচ্ছে, এখানে কার্বন মনোক্সাইডের জারণ হচ্ছে, দ্যাট ইজ CO। অপশন হচ্ছে আমাদের আনসার বি, কার্বন মনোক্সাইড। নিম্নলিখিত প্রতিক্রিয়ার জন্য উপজাত পদার্থ হিসেবে কি তৈরি হবে? উপজাত পদার্থ হিসেবে তৈরি হবে হচ্ছে CH3COOH। CH3COOH এটা কিন্তু তৈরি হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমাইটকে যদি হিট করা হয় তাহলে আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH তৈরি হচ্ছে। অপশন সি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক কে? জেমস ওয়াটসন, হারগোবিন্দ খুরানা, অ্যালেক জেফ্রিস, নিরেনবার্গ। উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অ্যালেক জেফ্রিস। দেখে রাখো যে উনি লিসেস্ট বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগে প্রথম এই জিনিসটা আবিষ্কার করেন। লালজি সিংকে বলা হচ্ছে ভারতের ডিএনএ প্রিন্টের জনক হিসেবে বলা হচ্ছে, এবং লালজি সিং কিন্তু হায়দ্রাবাদ ভিত্তিক সেন্টার ফর সেলুলার মলিকুলার বায়োলজি CSEMB আছে, তার প্রাক্তন ডিরেক্টর ছিলেন। এবং জেমস ডি ওয়াটসনকে কিন্তু আমরা ডিএনএ বিজ্ঞানের জনক বলছি। ড্যাশের জন্য টেকোমিটার বা টোকোমিটার ব্যবহার করা হয়? RPM বা রেভলিউশন পার মিনিট, টর্ক, ঘূর্ণন গতিশক্তি, দূরত্ব। উত্তর হচ্ছে অপশন এ, দ্যাট ইজ RPM, রেভলিউশন পার মিনিট। দেখো কতবার এই পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে, কিন্তু ভালো করে দেখা দরকার। ক্রোমোজোমে ক্রোমাটিডগুলি যে বিন্দু সংযুক্ত থাকে তাকে কি বলা হচ্ছে? সবাই জানি সেন্ট্রোমিয়ার বলছে। সেন্ট্রোমিয়ার আর একটা নাম কি? কাইনেটোকোর। কম্পিউটিক প্রেক্ষাপটে কোনটি সঠিক? টিবি, কেবি, এমবি, জিবি, টিবি, কেবি। দেখো এখানে তোমরা আবার যেটা বলছি তোমাদেরকে নিজেকে দেখতে হবে। 1 MB ইকুয়ালস টু 1024 কেবি, 1 GB ইকুয়ালস টু 1024 MB। তাহলে কি হয়ে যাচ্ছে, প্রথমে কি বলছি, কেবির থেকে এমবি বড়। কেবির থেকে সবসময় এমবি বড়, মানে দেখো এই যে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তাই না? কেবির থেকে এমবি বড়। তারপর কি রয়েছে, এমবি থেকে টিবি বড় না এমবি থেকে জিবি বড়? দুটোই বড়। এমবি থেকে জিবি বড়। আর একটা কি হচ্ছে, জিবির থেকে জিবি বড়। দেখো এখানে দেখে নিচ্ছি, টিবি হচ্ছে আমাদের সবচেয়ে বড়, জিবির থেকে জিবি বড়, তাহলে সবচেয়ে বড় কে থাকে? টিবি থাকে। তাহলে আনসার হচ্ছে অপশন সি, টিবি গ্রেটার দেন জিবি গ্রেটার দেন এমবি গ্রেটার দেন কেবি। আনসার হচ্ছে অপশন সি। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? 980, 1, মাইনাস। কোনো বস্তুর ওজন পরিমাপ করতে আমাদের কি কি পরিমাপ করতে হয়? বস্তুর ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, দ্যাট ইজ জি। দুটোর ওপরে কিন্তু বস্তুর ওজনের ভ্যালুটা নির্ভর করছে। এখন আনসার 0 হবে। কেন্দ্রে কোনো বস্তু 0 কেন? না, যদি আমরা দেখি যে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে কত থেকে থাকছে, যত এই যে পৃথিবী থাকছে, পৃথিবীর সবচেয়ে ওপরে থাকে হচ্ছে যে ভূপৃষ্ঠ, যত তুমি কেন্দ্রের দিকে আসতে থাকবে তত কি হবে, জি এর মান কমতে থাকবে। আবারও তুমি পৃথিবী থেকে ওপর দিকে উঠতে থাকবে, জি এর মান কি হবে, কমতে থাকবে। ম্যাক্সিমাম জি এর মান কোথায় থাকে? এই ভূপৃষ্ঠের ওপরে থাকছে, এবং কেন্দ্রে কিন্তু জি এর মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। যেহেতু জি এর মান 0 হয়ে যায়, তাই কিন্তু ওজনও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? যদি তুমি একটা ঘরে দাঁড়িয়ে থাকো এবং যার পাশাপাশি দুটি দেওয়াল আছে, লাগানো আছে, এরকম দুটো দেওয়ালে আয়না লাগানো আছে, এবং এখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার কতগুলো প্রতিবিম্বের সৃষ্টি হবে? মনে রাখবে, দুটো সমান্তরাল যদি দর্পণ রাখা হয়, তাহলে তার মাঝখানে কোনো বস্তু থাকলে তাদের কিন্তু অসংখ্য বা ইনফাইনাইট প্রতিবিম্ব তৈরি হতে পারে। আনসার হচ্ছে অপশন ডি। আর একটা ফর্মুলা মনে রাখবে, যে দুটো দর্পণ যদি পরস্পরের সঙ্গে থিটা কোণে থাকে তাহলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে? যদি 360 ডিগ্রি বাই থিটা সম সংখ্যা হয়, তাহলে উত্তর হয়ে যাবে 360 ডিগ্রি বাই থিটা -1। এন এর ভ্যালুটা হবে মানে প্রতিবিম্বের সংখ্যা।
এবং যদি অসম সংখ্যা হয় তাহলে 360 ডিগ্রি বাই থিটা, এটাই হচ্ছে আমাদের আনসার। আর দুটো সমান্তরাল থাকলে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আজকে তোমাদের এত অবধি থাকলো। থ্যাংক ইউ ক্লাস। পরের দিন আমি আবার নেক্সট তোমাদেরকে আরও কয়েকটা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।